গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় প্রশান্ত মহাসাগরের একদম গভীরে। সমুদ্রের নিচে মাটির ভেতরে একটা ফাটল দেখা দেয়, যেটাকে বলা হয় ব্রিজ বা অন্য জগতে যাওয়ার দরজা। এই দরজা দিয়ে আমাদের পৃথিবীতে চলে আসে কাইজু নামের সব অদ্ভুত আর ভয়ঙ্কর দানব। এই কাইজুগুলো দেখতে যেমন বড়, তেমনি শক্তিশালী। এরা যখন প্রথমবার শহরে হামলা করল, তখন সাধারণ ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে তাদের কিছুই করা যাচ্ছিল না। প্রায় 1 সপ্তাহ লেগেছিল একটি কাইজুকে মারতে। অনেকগুলো শহর ধ্বংস হয়ে যায়, অনেক মানুষ মারা যায়। মানুষ বুঝল এই কাইজুদের সাথে লড়তে হলে সাধারণ কিছু দিয়ে হবে না, আমাদেরও সমান বড় কিছু বানাতে হবে। সারা পৃথিবীর সব দেশ তখন শত্রুতা ভুলে এক হয়ে গেল। তারা মিলে তৈরি করল কাইজুদের মতো বিশাল বিশাল সব রোবট, যাদের নাম দেওয়া হলো ইয়েগার। কিন্তু সমস্যা হলো এই রোবটগুলো এতই বড় যে একজন মানুষের মস্তিষ্ক বা ব্রেইন একা এই পুরো রোবটটাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। ব্রেনের ওপর অনেক চাপ পড়ছিল। তাই বিজ্ঞানীরা বের করলেন এক নতুন পদ্ধতি। এখন থেকে একটা রোবট চালাতে 2 জন পাইলট লাগবে। এই পাইলটদের একে অপরের সাথে মনের মিল থাকতে হবে। তারা একটা বিশেষ মেশিনের মাধ্যমে একে অপরের স্মৃতি আর চিন্তাভাবনা শেয়ার করবে। এটাকে বলা হয় ড্রিফট, মানে 2 জনের মন মিলে যেন এক হয়ে যায়। তখন তারা একসাথে ওই বিশাল রোবটটাকে চালাতে পারবে। এবার পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের হিরো র্যালি এবং তার বড় ভাই ইয়ান্সির সাথে। তারা দুজনে মিলে জিপসি ডেঞ্জার নামের একটা নীল রঙের দারুণ ইয়েগার বা রোবট চালায়। তারা 2 ভাই হওয়ায় তাদের মনের মিল ছিল অসাধারণ। তারা অনেক কাইজুকে হারিয়ে পুরো বিশ্বের হিরো হয়ে গিয়েছিল। একদিন তাদের কাছে খবর এলো যে নাইফ হেড নামের একটা ক্যাটেগরি 3 কাইজু সমুদ্রের মাঝখানে আক্রমণ করেছে। মার্শাল স্ট্যাকার নামের লোকটি ছিল ইয়েগার প্রোগ্রামের সবকিছুর বস। তিনি 2 ভাইকে আদেশ দিলেন শুধু জায়গাটা পাহারা দিতে। কিন্তু র্যালি আর ইয়ান্সি দেখল একটা মাছ ধরার নৌকায় 10 জন মানুষ আছে এবং কাইজুটা তাদের দিকেই যাচ্ছে। মানুষদের বাঁচাতে তারা মার্শালের কথা অমান্য করে এগিয়ে গেল। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ উঠছে, চারদিকে ঝড়ো বৃষ্টি। হঠাৎ পানির নিচ থেকে পাহাড়ের মতো বিশাল কাইজুটা উঠে দাঁড়ালো। জিপসি ডেঞ্জার ঠিক সময় মতো গিয়ে নৌকাটাকে একপাশে সরিয়ে নিল। এরপর শুরু হলো অ্যাকশন। জিপসি ডেঞ্জার কাইজুটাকে একের পর এক ঘুষি মারতে লাগল। এক পর্যায়ে তারা তাদের প্লাজমা ক্যানন ব্যবহার করে কাইজুটাকে গুলি করল। মনে হলো কাইজুটা মরে গেছে, কিন্তু না, কাইজুটা খুব চালাক ছিল। সে হঠাৎ করে আবার পানির নিচ থেকে লাফিয়ে উঠল এবং জিপসি ডেঞ্জারের একটা হাত কামড়ে ছিঁড়ে ফেলল। এরপর সে রোবটের মাথার ওপর আক্রমণ করল, যেখানে পাইলটরা থাকে। র্যালির চোখের সামনে কাইজুটা তার ভাই ইয়ান্সিকে রোবটের ভেতর থেকে বের করে নিয়ে গেল। র্যালি একা হয়ে গেল। একটা রোবট একা চালানো মানে নিজের মগজ পুড়িয়ে ফেলা। কিন্তু র্যালি হাল ছাড়ল না। সে একাই রোবটটাকে নিয়ন্ত্রণ করে কাইজুটার মাথায় শেষ একটা গুলি চালিয়ে তাকে মেরে ফেলল। জিপসি কোনো মতে সমুদ্রের পাড়ে এসে আছড়ে পড়ল। র্যালি বেঁচে গেলেও তার প্রিয় ভাই আর নেই। এই দুঃখে সে রোবট চালানো ছেড়ে দিল, কারণ মৃত্যুর সময় সে তার ভাইয়ের সাথে কানেক্টেড ছিল। তার ভাইয়ের মৃত্যুর অনুভূতিটা সে অনুভব করতে পেরেছিল। এরপর কেটে গেল 5 বছর। পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কাইজুগুলো এখন ঘন ঘন আসছে আর অনেক বেশি শক্তিশালী হয়ে আসছে। মানুষ ইয়েগার রোবট বানাতে বানাতে ক্লান্ত হয়ে গেছে, কারণ রোবটগুলো কাইজুগুলোর কাছে হেরে যাচ্ছিল। পৃথিবীর নেতারা ভাবলেন রোবট বানিয়ে লাভ নেই, তার চেয়ে ভালো সমুদ্রের পাড়ে বিশাল উঁচু দেওয়াল তুলে দেওয়া হোক। তারা এই দেওয়ালের নাম দিলেন অ্যান্টি কাইজু ওয়াল। তারা ভাবলেন দেওয়াল থাকলে দানবরা শহরে ঢুকতে পারবে না। ইয়েগার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হলো। মার্শাল স্ট্যাকারের হাতে এখন মাত্র 4টা রোবট বাকি আছে। সরকার তাকে আর টাকা দিচ্ছে না। মার্শাল কিন্তু হার মানার পাত্র নন। তিনি হংকংয়ে তার শেষ বেস বানিয়ে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এদিকে আমাদের হিরো র্যালি এখন এক সাধারণ শ্রমিক। সে ওই বিশাল দেওয়াল বানানোর কাজ করে। একদিন সে নিজের চোখে দেখল যে দেওয়াল তারা এত কষ্ট করে বানাচ্ছে, একটা কাইজু এসে মাত্র 1 ঘন্টায় সেটা ভেঙে গুড়িয়ে দিল। মানুষ পাগলের মতো ছুটছে, কিন্তু যাওয়ার জায়গা নেই। ঠিক সেই সময় সেখানে একটা হেলিকপ্টার এসে নামল, আর সেখান থেকে নেমে এলেন মার্শাল। মার্শাল র্যালিকে বললেন, র্যালি ফিরে চলো, আমাদের তোমাকে দরকার। র্যালি রাজি হচ্ছিল না। সে বলল, আমার ভাই নেই, আমি কার সাথে ড্রিফট করব? আমি একা পারবো না। মার্শাল তখন একটা দারুণ কথা বললেন। তিনি বললেন, তুমি কোথায় মরতে চাও? এই ইঁদুরের মতো দেওয়াল বানাতে বানাতে, নাকি একটা ইয়েগারের ভেতরেই বীরের মতো লড়াই করতে করতে? এই কথা শুনে র্যালির ভেতরে আবার সেই পুরনো তেজ ফিরে এলো। সে রাজি হয়ে গেল। র্যালি আর মার্শাল পৌঁছালেন হংকংয়ে সেই গোপন বেসে। সেখানে গিয়ে র্যালি দেখল পৃথিবীর সেরা 4টি ইয়েগার আর তাদের পাইলটদের। ক্রিমসন টাইফুন চীন থেকে আসা রোবট। এটা চালাতে 3 জন মানুষ লাগে, কারণ এর 3টা হাত। চেনো আলফা রাশিয়া থেকে আসা বিশাল রোবট। দেখতে একটু পুরনো ধাঁচের হলেও এটা প্রচণ্ড শক্তিশালী। স্ট্রাইকার ইউরেকা অস্ট্রেলিয়া থেকে আসা সবচেয়ে আধুনিক আর দ্রুতগতির রোবট। এর পাইলট হলো বাবা আর ছেলে, চাক আর হারকিউলেস। চাক একটু অহংকারী, সে র্যালিকে দেখে এত পাত্তা দিল না। আর শেষে ছিল র্যালির সেই পুরনো সঙ্গী জিপসি ডেঞ্জার। এটাকে আবার ঠিকঠাক করে নতুনভাবে সাজানো হয়েছে। সেখানে র্যালির দেখা হলো মাকোর সাথে। মাকো হলো মার্শালের পালিত মেয়ে। সে খুব শান্ত
আসলে অনেক বুদ্ধিমতী আর দক্ষ একজন মানুষ। মার্শাল তাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, তাই তিনি চান না মাকো যুদ্ধে যাক। কিন্তু মাকো মনে মনে একজন দারুণ পাইলট। র্যালি যখন মাকোকে প্রথম দেখল, সে বুঝতে পারল মাকোর ভেতরেও কোনো বড় দুঃখ লুকিয়ে আছে। মার্শালের নির্দেশে র্যালিকে তার নতুন ড্রিফট পার্টনার খুঁজতে হবে। একে একে অনেক পাইলটের সাথে সে লড়াই করল, কিন্তু কারোর সাথেই তার তাল মিলছিল না। শেষে র্যালি মার্শালকে অনুরোধ করল মাকোকে একটা সুযোগ দিতে। মার্শাল অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। র্যালি আর মাকো যখন কাঠের লাঠি নিয়ে একে অপরের সাথে লড়াই শুরু করল, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকল। তাদের মুভমেন্ট ছিল একদম নিখুঁত। র্যালি যখন লাঠি ঘোরাচ্ছে, মাকো ঠিক তখনই সেটা ব্লক করছে। মনে হচ্ছিল তারা আগে থেকেই জানে একে অপরের পরের চাল কি হবে। তারা একে অপরের জন্য একদম পারফেক্ট। মার্শাল শেষ পর্যন্ত মাকো আর র্যালিকে জিপসি ডেঞ্জার চালানোর অনুমতি দিলেন, কিন্তু এটা ছিল একটা পরীক্ষা। তারা যখন রোবটের ভেতরে ঢুকে নিউরাল লিঙ্ক শুরু করল, তখন একটা বিপদ ঘটল। ড্রিফটিংয়ের সময় নিয়ম হল অতীতের স্মৃতিতে আটকে যাওয়া যাবে না, বর্তমানে থাকতে হবে। কিন্তু মাকো ছিল নতুন। সে যখন র্যালির মস্তিষ্কের সাথে যুক্ত হল, সে হঠাৎ করে তার ছোটবেলার একটা স্মৃতিতে হারিয়ে গেল। মাকো দেখল সে ছোটবেলায় জাপানের রাস্তায় একা দাঁড়িয়ে আছে, আর তার পেছনে একটা বিশাল কাইজু তাকে তাড়া করছে। চারদিকে আগুন, মানুষের চিৎকার। ছোট্ট মাকো ভয়ে কাঁদছে আর একটা লাল জুতো হাতে নিয়ে দৌড়াচ্ছে। সে এতটাই ভয় পেয়ে গেল যে বাস্তবে জিপসি ডেঞ্জারের ভেতরে বসেই সে ভুল করে প্লাজমা ক্যানন অন করে ফেলল। রোবটের বিশাল কামান এখন বেসের ভেতরে থাকা বিজ্ঞানীদের দিকে তাক করা। মাকো তখন স্মৃতিতে এতটাই আচ্ছন্ন যে সে বুঝতে পারছে না সে আসলে কোথায় আছে। র্যালি তাকে চিৎকার করে ডাকছে। শেষ মুহূর্তে মার্শাল রোবটের পাওয়ার অফ করে দিলেন। বড় কোনো দুর্ঘটনা ঘটল না ঠিকই, কিন্তু মার্শাল রেগে গিয়ে বললেন যে মাকো কোনোদিন রোবট চালাতে পারবে না। র্যালি অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু মার্শাল কিছুতেই শুনলেন না। এরই মধ্যে আমাদের গল্পে দুজন মজার আর একটু পাগল টাইপের বিজ্ঞানী আছেন, ডক্টর নিউটন আর ডক্টর হারমান। নিউটন মনে করেন কাইজুদের সাথে কথা বলা সম্ভব। তিনি ভাবলেন মানুষের সাথে যদি ড্রিফট করা যায়, তবে কাইজুর মস্তিষ্কের সাথেও করা যাবে। সবাই বারণ করা সত্ত্বেও নিউটন একটা কাইজুর মস্তিষ্কের টুকরোর সাথে নিজের ব্রেইন কানেক্ট করে দিলেন। এটা ছিল প্রচণ্ড বিপজ্জনক। ড্রিফট করার পর নিউটন দেখলেন এই কাইজুগুলো আসলে কোনো পশু নয়, এরা হলো বায়োলজিক্যাল ওয়েপন্স। এদেরকে ক্লোন করে তৈরি করা হচ্ছে। অন্য একটা গ্রহের উন্নত এলিয়েনরা এদের পাঠাচ্ছে পৃথিবী দখল করার জন্য। নিউটন আরও জানতে পারলেন যে এলিয়েনরা এখন বুঝতে পেরেছে মানুষ তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে, তাই তারা এখন আরও বড় আর ভয়ঙ্কর কাইজু পাঠাবে। বেসের ভেতরে যখন মাকো আর র্যালি মন খারাপ করে বসে আছে, ঠিক তখনই সাইরেন ভেজে উঠল। ডক্টর হারম্যান আর নিউটন তাদের ম্যাথ দিয়ে বের করলেন যে এবার একটা নয়, একসাথে দুটো বিশাল কাইজু আসছে। এটাকে তারা নাম দিলেন ডাবল ইভেন্ট। এই দানব দুটোর নাম হলো ওটাচি আর লেদারব্যাক। দুজনেই ক্যাটাগরি 4 এর দানব, অর্থাৎ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মার্শাল স্ট্যাকার অর্ডার দিলেন ক্রিমসন টাইফুন আর চেরনো আলফা হংকংয়ের সমুদ্রের পাড়ে গিয়ে পাহারা দেবে, আর সবচেয়ে আধুনিক রোবট স্ট্রাইকার ইউরেকা থাকবে একদম শেষে, ব্যাকআপ হিসেবে। মাকো আর র্যালিকে মার্শাল এবারও নামতে দিলেন না। র্যালি তার রুমের জানলা দিয়ে দেখল বিশাল বিশাল হেলিকপ্টার করে রোবটগুলোকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছে। তার খুব খারাপ লাগছিল, কারণ সে জানত সামনে কি বিপদ অপেক্ষা করছে। সমুদ্রের মাঝখানে তখন তুমুল লড়াই শুরু হলো। চীনের সেই 3 হাতওয়ালা রোবট ক্রিমসন টাইফুন তার ব্লেড দিয়ে ওটাচিকে আঘাত করার চেষ্টা করছিল। ওটাচি দেখতে অনেকটা উড়ন্ত ডাইনোসরের মতো, কিন্তু অনেক বেশি চালাক। সে তার লেজ দিয়ে হঠাৎ করে টাইফুনের মাথার অংশটা একদম পিষে দিল। চোখের পলকে চীনের সেই 3 ভাই মারা গেল, আর বিশাল রোবটটা সাগরে ডুবে গেল। রাশিয়ার রোবট চেরনো আলফা তখন ওটাচিকে জাপতে ধরল, কিন্তু ওটাচি এক অদ্ভুত কাজ করল। সে তার মুখ থেকে নীল রঙের অ্যাসিড ছুঁড়ে মারল। সেই অ্যাসিডে চেরনোর বর্ম গলতে শুরু করল। ঠিক তখনই সমুদ্রের নিচ থেকে উঠে এলো দ্বিতীয় দানব, লেদারব্যাক। লেদারব্যাক দেখতে অনেকটা গরিলার মতো। সে এসেই চেরনোর উপর ঝাঁপিয়ে পড়ল। রাশিয়ার সেই সাহসী পাইলটরা অনেক চেষ্টা করেও বাঁচতে পারল না। বিশাল এক বিস্ফোরণে চেরনো আলফা ধ্বংস হয়ে গেল। মাত্র কয়েক মিনিটে পৃথিবীর শ্রেষ্ঠ দুটো রোবট শেষ। এবার এলো অস্ট্রেলীয় রোবট স্ট্রাইকার ইউরেকা। চাক আর তার বাবা হারকিউলিস লেদারব্যাককে মারতে শুরু করল। তারা যখন তাদের মিসাইল বের করে লেদারব্যাককে শেষ করতে যাবে, ঠিক তখনই লেদারব্যাক তার পিঠের একটা অঙ্গ থেকে বিশাল এক নীল রঙের তরঙ্গ ছেড়ে দিল। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে ইএমপি, ইলেকট্রোম্যাগনেটিক পালস। এই তরঙ্গের ফলে আশেপাশের সব ইলেকট্রনিক যন্ত্র বন্ধ হয়ে যায়। যেহেতু স্ট্রাইকার ইউরেকা খুব আধুনিক আর ডিজিটাল রোবট ছিল, তাই তার সব সিস্টেম সাথে সাথে হ্যাং হয়ে গেল। পুরো হংকং শহর অন্ধকার হয়ে গেল। একটা বাল্বও জ্বলছিল না। পাইলটরা রোবটের ভেতরে আটকা পড়ে গেল, আর বাইরে লেদারব্যাক তাদের দিকে এগিয়ে আসছে। মার্শাল বুঝলেন এখন আর বসে থাকার সময় নেই। তিনি র্যালি আর মাকোর দিকে তাকালেন। র্যালি বলল, মার্শাল, আমাদের জিপসি কিন্তু ডিজিটাল নয়, এটা একটা নিউক্লিয়ার রোবট। জিপসি ডেঞ্জার ছিল পুরনো দিনের অ্যানালগ রোবট। মার্শাল তাদেরকে অনুমতি দিলেন। র্যালি আর মাকো জিপসির ভেতরে ঢুকল। এবার আর কোনো ভুল নয়।
তারা নিখুঁতভাবে ড্রিফট করল। সমুদ্রের মাঝে জিপসিকে নামিয়ে দেওয়া হলো। লেদারব্যাগ ভাবল এটাকেও আগেরগুলোর মতো সহজেই হারিয়ে দেবে, কিন্তু জিপসি ছিল আলাদা। র্যালি আর মাকো মিলে লেদারব্যাগকে একের পর এক ঘুষি মারতে শুরু করল। জিপসির হাতে থাকা এলবো রকেট দিয়ে তারা লেদারব্যাগের চোয়াল ঘুরিয়ে দিল। শেষমেশ তাদের প্লাজমা কামান দিয়ে লেদারব্যাগকে চিরতরে ঘুম পাড়িয়ে দিল। কিন্তু লড়াই তো এখনও শেষ হয়নি। ওটাচি তখনও বেঁচে আছে। সে পাগল হয়ে শহরের ভেতরে ঢুকে পড়ল। জিপসি ডেঞ্জার তাকে ধরার জন্য হংকংয়ের বড় বড় বিল্ডিংয়ের মাঝ দিয়ে এগোতে লাগল। ওটাচি যখন জিপসিকে মারতে আসছিল তখন জিপসি একটা বিশাল মালবাহী জাহাজ হাতে নিয়ে নিল। লোহার জাহাজকে লাঠির মতো ধরে তারা ওটাচির মাথায় মারতে লাগল। ওটাচি বুঝল এভাবে জেতা সম্ভব নয়। সে হঠাৎ করে তার বিশাল ডানা মেলল। সে জিপসি ডেঞ্জারকে জাপটে ধরে আকাশের অনেক উঁচুতে নিয়ে যেতে লাগল। মাকো আর র্যালি দেখল তারা পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশের কাছাকাছি চলে যাচ্ছে। অক্সিজেনের অভাবে তাদের দম বন্ধ হয়ে আসছে। ওটাচি চাইছে তাদের ওখান থেকে ফেলে দিতে, যাতে জিপসি মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মাকো চেইন সোর্ড অ্যাক্টিভেট করল। সেই তলোয়ার দিয়ে তারা মাঝ আকাশেই ওটাচিকে 2 টুকরো করে দিল। তারপর সোজা ওপর থেকে জিপসি একটা স্টেডিয়ামের ওপর ল্যান্ড করল। হংকং শহর সেই রাতের মতো বেঁচে গেল। এদিকে ডক্টর নিউটন কাইজুর সাথে ড্রিফট করে একটা অদ্ভুত তথ্য জানতে পেরেছেন। তিনি হংকংয়ের ব্ল্যাক মার্কেটের ডন হানিবালের কাছে গেলেন। হানিবাল কাইজুর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে কোটিপতি হয়েছেন। নিউটন তাকে বললেন যে তার একটা তাজা কাইজুর মস্তিষ্ক লাগবে। ঠিক সেই সময় তারা খবর পেল যে মরে যাওয়া ওটাচি আসলে গর্ভবতী ছিল। তার পেট থেকে একটা ছোট কাইজু বেরিয়ে এলো। সেই ছোট কাইজুটা নিউটনকে প্রায় গিলে ফেলেছিল, কিন্তু তার গলার নাড়ি ছিঁড়ে সে নিজেই মারা গেল। নিউটন আর ডক্টর হারম্যান এবার একসাথে সেই ছোট কাইজুর মস্তিষ্কের সাথে নিজেদের কানেক্ট করলেন, আর যা জানলেন তাতে তাদের পায়ের তলার মাটি সরে গেল। তারা দেখলেন ওই যে সমুদ্রের নিচে ফাটল বা ব্রিচ আছে, সেটা কোনো সাধারণ দরজা নয়, ওটা অনেকটা বারকোড রিডারের মতো কাজ করে। যদি কোনো কাইজুর ডিএনএ সাথে থাকে তবেই ওই দরজা দিয়ে ভেতরে ঢোকা সম্ভব। মানুষ যদি সেখানে বোমা ফেলে তবে সেটা কাজ করবে না যতক্ষণ না তারা সাথে একটা কাইজুর শরীর নিয়ে যাচ্ছে। এদিকে হংকং বেসে এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। মার্শাল এক বড় সিদ্ধান্ত নিলেন। যেহেতু অস্ট্রেলীয় পাইলট হারকিউলিস আহত, তাই মার্শাল নিজে স্ট্রাইকার ইউরেকা চালাবেন। তার সাথে থাকবে হারকিউলিসের ছেলে চাক। মার্শাল জানতেন তার শরীর ভালো নেই, কারণ তিনি অতীতে একাই ইয়েগার চালিয়েছিলেন এবং তাতে তার শরীরে রেডিয়েশন ছড়িয়ে পড়েছিল। তিনি জানতেন এই মিশন থেকে তিনি হয়তো আর ফিরে আসবেন না। তবুও পৃথিবীর জন্য তিনি নিজের জীবন দিতে তৈরি ছিলেন। অন্যদিকে র্যালি আর মাকো তৈরি তাদের জিপসি নিয়ে। ডক্টর নিউটন আর হারম্যান দৌড়ে এসে একটা জরুরি খবর দিলেন। তারা বললেন, তোমরা যে পারমাণবিক বোমাটা নিয়ে যাচ্ছ সেটা কাজ করবে না। ওই ব্রিজটা কেবল তখনই খুলবে যখন কোনো কাইজুর শরীর সেটার ভেতর দিয়ে যাবে। এটা অনেকটা আমাদের অফিসের আইডি কার্ড পাঞ্চ করার মতো। মার্শাল বুঝলেন বোমাটা ফাটানোর আগে তাদের কোনো একটা কাইজু সাথে নিয়ে ওই গর্তের ভেতরে ঢুকতে হবে। বিশাল বিশাল জাহাজ দিয়ে জিপসি আর স্ট্রাইকার ইউরেকাকে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হলো। তারপর শুরু হলো গভীর পানিতে নামার পালা। সমুদ্রের নিচের চাপ অনেক বেশি ছিল। হঠাৎ রাডারে সংকেত পাওয়া গেল। এবার একটা নয়, দুটো নয়, মোট 3টে কাইজু আসছে। তাদের মধ্যে একটি হলো ইতিহাসের প্রথম ক্যাটেগরি 5, যার নাম স্ল্যাটার্ন। এটা এত বড় যে জিপসি বেঞ্জারও তার সামনে একটা খেলনার মতো লাগছিল। অন্য দুটো ছিল স্কানার আর রাইজু। সমুদ্রের তলদেশে শুরু হলো এক যুদ্ধ। রাইজু আর স্কানার মিলে জিপসি ডেঞ্জারকে আক্রমণ করল। জিপসির একটা হাত ছিঁড়ে গেল, কিন্তু র্যালি আর মাকো হাল ছাড়ল না। তারা তাদের তলোয়ার বের করে রাইজুকে মাঝখান থেকে চিড়ে 2 টুকরো করে দিল। কিন্তু আসল বাধা ছিল স্ল্যাটার্ন। সে স্ট্রাইকার ইউরেকাকে একদম চেপে ধরল। মার্শাল আর চাক বুঝলেন তারা যদি এখনই কিছু না করেন তবে জিপসি ডেঞ্জারও এগোতে পারবে না। মার্শাল রেডিওতে র্যালিকে বললেন, র্যালি, তোমরা এগিয়ে যাও, রাস্তা আমরা পরিষ্কার করছি। মাকো, আমি তোমাকে নিয়ে গর্বিত। চাক আর মার্শাল একে অপরের দিকে তাকালেন, আর চাক তার বাবার কাছ থেকে বিদায় নিল। তারা তাদের রোবটের ভেতরে থাকা বিশাল নিউক্লিয়ার বোমাটা সক্রিয় করে দিলেন। এক প্রচণ্ড বিস্ফোরণে চারদিকের সমুদ্রের পানি যেন দুভাগ হয়ে গেল। সেই বিস্ফোরণে স্ল্যাটার্ন অনেকখানি আহত হল, আর অন্য দানবগুলো মারা গেল। কিন্তু মার্শাল আর চাক বেঁচে নেই। র্যালি আর মাকোর চোখে পানি চলে এলো, কিন্তু তারা থামল না। জিপসি তখন সেই মৃত স্ল্যাটার্ন কাইজুটাকে জাপটে ধরল। কাইজুর শরীরটাকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা সেই আগুনের মতো রহস্যময় ব্রিচের ভেতরে ঢুকে পড়ল। ওপাশে অন্য এক জগৎ, সেখানে কোনো পানি নেই, কেবল অদ্ভুত সব যান্ত্রিক ঘর আর এলিয়েনদের আস্তানা। র্যালি দেখল হাজার হাজার কাইজু সেখানে জন্মানোর জন্য অপেক্ষা করছে।
তারা যদি আজ এই দরজা বন্ধ না করে তবে কোটি কোটি কাইজু পৃথিবীতে ঢুকে পড়বে। জিপসির ভেতরে অক্সিজেন শেষ হয়ে আসছিল। মাকো জ্ঞান হারিয়ে ফেলল। র্যালি জানত তাকে এখন একা সবটা সামলাতে হবে। সে মাকোকে একটা এসকেপ পডের ছোট ক্যাপসুলে ভরে ওপরে পাঠিয়ে দিল। র্যালি তার রোবটের রিয়্যাক্টর বা ইঞ্জিনটাকে বিস্ফোরণ করার জন্য সেট করল। মাত্র 60 সেকেন্ড সময়। তার নিজের বাঁচার কোনো গ্যারান্টি ছিল না। শেষ মুহূর্তে র্যালি নিজেও একটা ক্যাপসুলে পড়ে বেরিয়ে এলো। পেছনে জিপসি এক বিশাল বিস্ফোরণে ফেটে পড়ল। সেই আগুনের গোলায় এলিয়েনদের পুরো আস্তানা আর ওই ভয়ঙ্কর দরজাটা চিরতরে বন্ধ হয়ে গেল। সমুদ্রের শান্ত নীল জলে একটা ক্যাপসুল ভেসে উঠল। ভেতরে মাকো চোখ খুলে দেখল সে বেঁচে আছে। সে পাগলের মতো চারদিকে খুঁজতে লাগল র্যালিকে। ঠিক তখনই একটু দূরে আর একটা ক্যাপসুল ভেসে উঠল। র্যালি ভেতর থেকে বেরিয়ে বড় করে নিঃশ্বাস নিল। সেও বেঁচে আছে। মাকো আর র্যালি একে অপরকে জড়িয়ে ধরল। তারা আজ শুধু একে অপরকে নয়, পুরো পৃথিবীকে বাঁচিয়েছে। আকাশ থেকে হেলিকপ্টার আসছে তাদের উদ্ধার করতে। তো এই ছিল প্যাসিফিক রিম মুভিটির গল্প। আপনাদের কাছে কোন ইয়েগার রোবটটি ভালো লেগেছে? আপনি পাইলট হলে কোনটাকে বেছে নিতেন, জিপসি ডেঞ্জার নাকি স্ট্রাইকার ইউরেকা? আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ এমন আরও মুভি এক্সপ্লেনিং আসতে চলেছে। দেখা হবে পরের ভিডিওতে।